আমরা নারীরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকি তখন আমরা নানা ধরনের গল্প খুঁজে পাই এবং কোনগুলো পড়ি নিজের সাথে যায়, নিজের জীবনের সাথে যায়, এরকম নানা ঘটনার সাথে যখন নিজে একাত্ম বোধ করি সেটাই বেশি পড়ার চেষ্টা করি। আমিও গতকাল একটি গল্প খুব দেখছিলাম। একজন প্রশ্ন রেখেছেন, নারীর ঘর কোথায়? নারীর ঘর কোনটি? বাবার বাড়ি, স্বামীর বাড়ি, সন্তানের নতুন ঘর, সেখানে কি নারীর জায়গা হয় দিন শেষে? নারীর তো কিছু নাই দিন শেষে। এই যে আমি আজকে একজন কর্মজীবী নারী, আমার নিজের কি কোনো জায়গা আছে? আমার সম্পত্তি কার কাছ থেকে পাবো? আমি কি দিন শেষে আমার যা অধিকার সেটা কি আমি পাই? ঠিক এরকম প্রশ্ন গত কদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে। একই সাথে আরেকটি আলাপ উঠছে, আমার যে পার্টনার, যার সাথে আমি আসলে এক ছাদ এক বিছানা ভাগ করে নেই বিয়ের পর দিন থেকে, তার কাছে আমি যখন দরজা বন্ধ করে থাকি আমি কি কোনোভাবে অত্যাচারিত হই? বা অত্যাচারিত হওয়ার যে কথাগুলো আমরা চিকিৎসকদের কাছ থেকে পাই, তাদের অভিজ্ঞতা থেকে যখন আমরা জানতে পারি যে আমারই কন্যা, আমারই বোন, আমারই বন্ধু কোনো না কোনোভাবে তারই স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছে ভালোবাসার নামে, যেটা স্বামী দেখছেন ভালোবাসা হিসেবে, সেটা আমার জন্য এক ধরনের শারীরিক অত্যাচার, সেটা নিয়ে আমি কোনো আইনের কাছে যেতে পারবো না, কারণ সেই আইনই তো নেই। এই কথাগুলো যারা বলছেন, বলার চেষ্টা করছেন নানা সময় ধরে, লম্বা সময় ধরে, তারা নানা উগ্র মন্তব্যের আঘাতে জর্জরিত হচ্ছেন। তারা এই কথাগুলো বলতে চান যাদের জন্য, তারাও সমানভাবেই আঘাত করছে। বাংলাদেশ আজ এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নারী অধিকার। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন একটি খসড়া রিপোর্ট দিয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবের ভেতর 3টি প্রস্তাবনা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। যেমনটা আমি শুরুতে বলছিলাম, নারীর সমান সম্পত্তির অধিকার, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করা এবং যৌনকর্মীদের রেজিস্ট্রেশন ও আইনি সুরক্ষা নিয়ে। এই রিপোর্ট নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল হয়ে আছে আলোচনা। হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে, তারা নানাভাবে তাদের বক্তব্য তুলে ধরছেন, বিরুদ্ধে কথা বলছেন। বিশেষ করে এই কমিশনের বিরুদ্ধে সরোয়ার্দী উদ্যান সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মহাসমাবেশ হয়েছে, সমাবেশ হয়েছে। তারা দাবি তুলছেন সংস্কার কমিশন বাতিলের এবং বলছেন এই কমিশন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এই কমিশনের সাথে যুক্ত নারীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা আজকে সেই বিষয়গুলো একটু বিশ্লেষণ করতে চাই। কেন সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, কেন ইসলামী দলগুলো এই বিষয়গুলোর বিরোধিতা করছে, কিভাবে ধর্ম, রাষ্ট্র, অধিকার এক সুতোয় বাঁধা যেতে পারে। আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন ফেরদৌস আরা রুমী, নারী অধিকার কর্মী। তিনি দীর্ঘদিন ধরে নারী অধিকার এবং সুরক্ষা নিয়ে কাজ করে আসছেন। ফেরদৌস আরা রুমী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, স্বাগতম। আমরা এই আলোচনায় যেতে চাই। আমরা আলোচনাটা শুরু করতে চাই প্রথমেই হচ্ছে যেই কমিশন যে সুপারিশগুলো দিল সেই সুপারিশগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, কারণ আপনি তো আসলে দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে এসছেন। কমিশনের এই সুপারিশগুলো নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের পক্ষেও নানা প্রতিক্রিয়া আছে, তাদের বিপক্ষেও নানা প্রতিক্রিয়া আছে। বিপক্ষের আলাপ তো করবোই, কিন্তু পক্ষের বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, প্রথমত যে কমিশনের যে সুপারিশগুলো রিপোর্টের ভিত্তিতে, এবং সেইখানে আপনার প্রথমে আপনি তাদের যে মূল থিমটা সেটাই দেখবেন যে আপনাকে একটা স্বস্তি দিবে বা একটা কি বলে আপনার পরবর্তী জীবনটাকে সহজ করার একটা রাস্তা দিবে মনে হবে। যেমন তাদের মূল বাক্যটায় বলা আছে যে আমরা হচ্ছে যে নারীর প্রতি যে বৈষম্যগুলো হয় সেই বৈষম্য দূর করা এবং সমতার জন্য যে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করছি। এই যে মূল জায়গা, এবং নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এটা তো আমরা জানি, এটা তো আমরা দেখছি, আমাদের জীবন থেকেই দেখছি, এবং এটার জন্য আপনাকে হচ্ছে যে অনেক রিসার্চ করে বের করার ব্যাপার যে লাগবে তা কিন্তু না। হ্যাঁ, এটা গেল। এবং সেই সমতার জায়গায় কি আপনি কথা বলবেন না? সেখানে কেন ধর্ম এসে বাধা দিচ্ছে বা ধর্মের একটা নিয়ে এসে আপনি বাধা তৈরি করার চেষ্টা করছেন? আপনি যদি বলেন, আপনি নিজে যদি ধর্মের বিশ্বাসী একজন লোকও হন, তাহলে তো আপনি ধর্ম তো ইনসাফ ভিত্তিক সমতার কথা বলছে, ন্যায্যতার কথা বলছে, তাই না? তাহলে এই সংস্কার কমিশনের যে রিপোর্ট, যে সুপারিশগুলো দেখবেন, সেখানে দেখবেন কি আপনার প্রথমেই বলছে
যে আপনার সমমজুরির কথা, সমশ্রমের সমমজুরির কথা, সম্পত্তিতে সমান অধিকারের কথা, বা অন্যান্য যে তার যে বাধাগুলো তৈরি হয়, যেমন ধরেন কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে যে কোনো ক্ষেত্রে যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, এটা যে কি ভয়াবহ আকার সেটা তো আমরা জানি। বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করলে, আমার হয়তো এখন আমার সে ডাটা খুলে বলার দরকার নেই, বা একটা মেয়েকে জিজ্ঞেস করলেই আপনি জানতে পারবেন এই যে জায়গাগুলো। এবং এগুলোর ক্ষেত্রে বলছে যে যৌন নিপীড়ন বিরোধী আপনার হচ্ছে যে কার্যকর পদক্ষেপ নেওয়া। এবং আমরা জানি যে 2009 সালের হাইকোর্টের একটি নির্দেশনা আছে, এবং তারা এটা বলছেন যে দ্রুত এটা যদি আইন আকারে যেন প্রকাশ করা হয় বা প্রণয়ন করা হয়। এবং যতক্ষণ পর্যন্ত আইন না হচ্ছে, এটা হাইকোর্টের নির্দেশনাই আছে যে ততক্ষণ পর্যন্ত এটা যেন কার্যকরভাবে সকল প্রতিষ্ঠানে, সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সকল ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এটি যেন কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়। সরকার সেজন্য পদক্ষেপ নেবে। জুলাইয়ের পরে সবচেয়ে বেশি ঘটনা কি, হেনস্থার ঘটনা যদি দেখা যায়, সেখানে শুরু হলো কাকে দিয়ে? নারীকে দিয়ে না। আমরা শ্যামলীতে প্রথম দেখলাম যে যৌনকর্মীকে পেটানো হলো। তো এরকম একের পর এক সারা বাংলাদেশে অসংখ্য নারী হেনস্থার ঘটনা আমরা দেখতে থাকলাম। শুধু সেটা রাস্তাঘাটে না, কিন্তু প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু নানান ফর্মে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাইন্ডার যে ইয়েটা, তো এখানে আমার প্রশ্ন, আমাদের আলাপের জায়গাটা, বা আমরা কেন এটাকে ওয়েলকাম করব না, যে এই সুরক্ষাগুলো যদি দেওয়ার জন্য, বন্দোবস্ত করার জন্য সরকারকে সুপারিশ দেয় কমিশন, সেটাকে আপনি কেন বলছেন যে এটা বাতিল করতে হবে? আমার সুরক্ষা, তার মানে আপনার স্ত্রী, বা আমি বাদ দেন আমাকে আপনি আপনার পছন্দ না বা প্রতিপক্ষ, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা যদি হেনস্থার শিকার হয়, আপনি কি তার প্রতিকার চাইবেন না? তাহলে আপনি কোথায় যেয়ে চাইবেন? হ্যাঁ, অবশ্য আপনি তো বলেন যে না, তারা হচ্ছে যে মাহরাম ছাড়া বের হবে না, এরকম নানান কিছু। কিন্তু আমি মাহরাম সহ বের হয়েও কি হেনস্থার শিকার হয়নি? আমরা কি সিলেটের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এরকম অসংখ্য ঘটনা আমাদের আছে। তাহলে আসলে বাধাটা কোথায়? বাধার জায়গাটা যদি বলি, মনে হবে যে আসলে এই যে মেয়েরা একটা সমতার জায়গায়, সমতার পথে আগাবে এবং তার অধিকারের কথাগুলো নিয়ে বলবে বা এটার প্রতিকার চাইবে, এই যে চাইতে গেলেই তো আসলে যে নির্যাতক, তার উপর তো সে আসলে চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। তার মানে আপনি নির্যাতক, বা আপনি সেই কর্তৃত্ব পরায়ণ পুরুষ, যে কারণে আপনি চান না এখানে সমতা আসুক, যে কারণে আপনি চান না কোনো ন্যায্যতা আসুক। এতগুলো কমিশন হলো এবং প্রত্যেকটা কমিশন তাদের সুপারিশ দিল। কখনোই কোনো কমিশনের কোনো সুপারিশ নিয়ে এত ধর্মগালো আওয়াজ উঠল না। এবং যখন তারা অনেকে বলেন এটা আমরা পর্যালোচনা করব, আমরা খতিয়ে দেখছি, কিন্তু নারী কমিশন সুপারিশ দেওয়া মাত্রই একদম এটার আর কোনো বিবেচনা না করে, তো সেক্ষেত্রে কেন আপনার কাছে মনে হয় যে এই সুপারিশগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছেন? কোনো কমিশনের সুপারিশ নিয়ে কিন্তু আপনি আলাপ দেখবেন না। কেন আলাপ দেখবেন না? সেটা হচ্ছে যে এই সুপারিশেই দেখা যাচ্ছে একমাত্র তাদের আধিপত্য, বা পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক যে আধিপত্যের জায়গাটা, সেখানে আসলে একটা হাত তারা মনে করছেন, এবং তারা আসলে মনে করছেন না, তারা দেখেছেনও। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে তারা শরিয়া আইনের কথা দাবি করছেন, শরিয়া আইন ফলো করা হয়নি, বা ইসলাম ধর্মে যে বলার সেইভাবে বলা হয়নি। আমার প্রথম প্রশ্ন, অন্যান্য কমিশন বা বাংলাদেশের প্রচলিত আইনগুলো, সেগুলো কি সবগুলো শরিয়া আইন ফলো করে হয়েছে? তখন আপনার আপত্তি জায়গাটা কোথায় ছিল? তখন তো আপনি একটা কথাও বলেননি। এই যে ধরেন আপনার ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কিভাবে চলে? আপনি কি ব্যাংকে টাকা রাখেন না? আপনি কি মাস শেষে আপনি সেখান থেকে ইন্টারেস্ট নেন না? সেখানে তো আপনি কখনো আপত্তি জানাচ্ছেন না। আপনি জানাচ্ছেন কোথায় এসে আপত্তি? খেয়াল করে দেখবেন, যেখানে তার যে একচ্ছত্র কর্তৃত্ব এবং নারীর উপরে যে তার একটা, কারণ নারী দুর্বল, অবুঝ, অসহায় ইত্যাদি করে রাখার তাদের যে দীর্ঘ একটা প্রক্রিয়া, বা তারা যে একটা কি বলে সিস্টেম তারা চালু করে রেখেছে, চর্চা করছে, সেই জায়গায় এসে যখন এটাকে দেখতেছে কোনো না কোনোভাবে একটু হলেও নড়বড়ে হয়ে যাবে, তখনই এসে তার মনে হচ্ছে যে না, এটা
পুরোটা ইসলাম বিরোধী। আপনার ইসলাম বিরোধী যদি হয় তাহলে অন্য কমিশনের রিপোর্টগুলো নিয়ে কেন ইসলাম বিরোধী মনে হবে না? সেগুলো কি আপনি প্রশ্ন করেছিলেন যে এখানে কয়টা আলেম ছিল, এখানে কয়টা ইসলামিক স্কলারকে নিয়ে এই কমিশনগুলো গঠন করা হয়েছিল, তারা কি প্রপারলি তাদের মতামত দিতে পেরেছিল কিনা, সেগুলো এখানে ইনক্লুড হয়েছিল না? আপনি কিন্তু কোনো কমিশন নিয়ে করেননি, কারণ ওই জায়গাগুলো নিয়ে আপনার মাথা ব্যথা নেই। তো আপনার যে জায়গায় মাথা ব্যথা, যে আপনি যেখানে আপনার খবরদারি জায়গাগুলো যেখানে যেখানে এসে বাধাগ্রস্ত হচ্ছে। এই যে ধরেন আমরা গত শনিবারে যে সমাবেশটা দেখলাম, হেফাজত বলল যে এই সুপারিশগুলো, নারী কমিশনের সুপারিশগুলো ধর্মকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। আপনার কাছে কি মনে হয় এই যে অধিকারগুলো নিয়ে এতদিন ধরে আপনি কাজ করছেন, আসলে কি তাই? আপনারা কি অবস্থান নিয়েছেন, বা নারীরা কি আসলে অবস্থান নিয়েছে ধর্মের বিরুদ্ধে? একেবারেই না। প্রথমত দেখেন, আপনি সব বাদ দেন, এই যে কমিশনের যে সুপারিশ, এই সুপারিশের কিন্তু দুটো দিক আছে। একটা হচ্ছে যে তারা বলছে যে সম্পত্তিতে সমানাধিকার বা সকল ক্ষেত্রে বিবাহ, তালাকের সমানাধিকার, সন্তানের অভিভাবকত্বের সমানাধিকার, এটি তারা একটি অভিন্ন পারিবারিক আইন চাইছে। আবার ধর্ম মেনে যে আইন, যেমন আমাদের মুসলিম পারিবারিক আইন আছে, খ্রিস্টান ধর্মের আইন আছে, হিন্দুদের আছে, সকল ধর্মকে ফলো করে যে আইন সেটাও আছে। এবং এইটাকে বলা হচ্ছে যে এটি একটি ঐচ্ছিকভাবে প্রত্যেক সম্প্রদায়কে রাখা হয়েছে। আপনি যদি মনে করেন বা আপনি বিশ্বাস না করলে, আপনি যে ধর্মীয় মুসলিম পারিবারিক আইনকে, শরিয়া আইন ফলো করে আমাদের যে আইন আছে, আপনি কিন্তু সেইটাকে অনুসরণ করে আপনি আপনার সম্পত্তি ভাগ দেন, আপনি বিবাহ, তালাকের ইত্যাদি নানান কিছু যেভাবে আছে আপনি সেটা অনুসরণ করেন। এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, বা এটাকে বলছেও না, বাতিলও করছে না, বা এখানে এটা বলছে যে যারা এইটাকে চায় না, বা যারা মনে করছে যে না আমি সমানাধিকারে বিশ্বাসী, আমি এইরকমভাবে আমার অধিকারগুলো বা আমার বিরুদ্ধে যে বৈষম্যগুলো হচ্ছে সেগুলোর প্রতিকার চাই, সেই রকম সকল মানুষ তো ধর্মীয় বিধান মেনে সেইটা নাও চাইতে পারে। তাহলে সেই যে একটা বড় জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে আপনি নাই করে দিবেন কেন? আপনি আরেকটা দেখেন ইন্টারেস্টিং, যে সন্তানের উপর যে অভিভাবকত্বের যে অধিকার, এটা তো কেন ভয় পাচ্ছে এই কারণে, যদি আমরা দেখি, আপনিও নিশ্চয় অনেক ঘটনা আপনি জানবেন, এবং সেগুলোর জন্য কোনো আপনার দেখা যায় যে সে পুরুষটি যে খুব ইসলামী বিধান মেনে চলা পুরুষ তাও না, খুবই প্রোগ্রেসিভ মাইন্ডসেটের পুরুষও সে জানে যে সন্তানের অভিভাবকত্ব তার কন্ট্রোলে, তাই না? এবং সেই কন্ট্রোলের জায়গা থেকে সে কিন্তু তার যখন ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু তাকে ওই সন্তান অথবা কোনো ওই সন্তানকে নিয়ে তো তার একটা ফাইটিং চলে। আবার ধরেন অসংখ্য মেয়ে জানে যে তার এই অভিভাবকত্ব পাবে না, সে কারণে স্বামীর অত্যাচার সহ্য করেও সে কিন্তু ওই সংসারটি করে যাচ্ছে। বৈবাহিক ধর্ষণ নিয়ে তাদের সবচেয়ে বেশি, এটা আমরা প্রথম দিন দেখেছিলাম, একদিন একেবারে যেদিন সুপারিশ দেওয়া হলো, পরের দিনে আমরা জামাতার আমিরের প্রতিক্রিয়া দেখেছিলাম, এবং তিনি খুব নির্দিষ্টভাবেই আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন। এই যে বৈবাহিক ধর্ষণ নিয়ে কথা বললেই এই ধর্মীয় যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের একটা কথা হচ্ছে যে পরিবার ব্যবস্থা ভেঙে যাবে এটাতে। আপনি কি মনে করেন যে আসলেই কি পরিবার ব্যবস্থা ভেঙে যাবে, নাকি আসলে যে মানুষটা আসলে নিপীড়িত হচ্ছে তার কথা বলার জায়গা তৈরি হবে? এক্স্যাক্টলি, তার কথা বলার জায়গা তৈরি হবে এবং সে বেরিয়ে আসতে চাইবে। মূল ভয়টা ওইখানে, কারণ সে তো আসলে, এবং তারা বিশ্বাস করে যে যেই দিন বিবাহ হয়েছে, বিবাহের পর থেকে তার শরীরের উপরে তার একটি অধিকার প্রাপ্ত হয়েছে, সেখানে যে সে বাধাপ্রাপ্ত হবে, সেই বাধাপ্রাপ্তটা যাতে না হয় সেই জন্যই সে এটি নিয়ে এত কথা বলছে। আপনি বলেন, সম্ভবত কে যেন বলছিল, আব্বাসী বা কেউ একজন, যে স্বাভাবিক জোড়াজুড়ি, একজন ধর্মীয় নেতা আলিম বলছিলেন, স্বাভাবিক জোড়াজুড়ি আবার স্বাভাবিক বলে কিছু আছে নাকি? ব্যাপারটা খেয়াল করে দেখেন, ওরা এটাকে নর্মালাইজ কিভাবে করে। তাহলে সেই ক্ষেত্রে তারা যখন জোর জবরদস্তি করবে, এবং ওকে তো ওই ধারণা দিয়েই বিশ্বাস করানো হয়েছে, এবং সে ওইটাকে স্বাভাবিক জোড়াজুড়ি হিসেবে দেখবে, এবং তারপরে সে তার যে ভোগের বা তার যে আনন্দ পাওয়ার যে সেটাকে সে চালিয়ে যেতে পারবে। এইখানে আপনি দেখেন যে আমরা অসংখ্য ঘটনা জানি। আমি একদম
যেগুলো ঘটনা কোথাও আসেনি, ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমাকে বলেছে বিভিন্ন বয়সী, ধরেন আমার মায়ের বয়সী, আমাদের বয়সী, আমার চেয়ে কম বয়সী, এরকম আমি মানে ধরেন যে অসংখ্য ঘটনা অসংখ্য আমরাও মানে একদম জানি কি যে। বলবো যে শিক্ষিত শ্রেণীর মানুষ যারা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে এসেছেন, সেই মানুষগুলো অসংখ্য দিনের পর দিন যৌন মানে এই যে ম্যারিটাল রেপের শিকার হওয়ার পর শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। তাহলে এই যদি থাকতো বিধান বা সে যদি আগেই জানতো, তাহলে তো সে শুরুতেই প্রতিবাদের জায়গাটি তৈরি করতো। যৌনকর্মীদের রেজিস্ট্রেশনের বিরোধিতা করছে আলেম সমাজ বা আমরা যদি বলি ধর্মীয় রাজনৈতিক দল, তারা বলছে এটাকে পাপের বৈধতা দেয়া হবে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা, প্রথমত যৌনকর্মীরা কিন্তু রেজিস্টার্ড, ঠিক আছে? বাংলাদেশে লাখের উপরে যৌনকর্মী রেজিস্টার্ড এবং বাংলাদেশে আপনার মানে সরকারি অনুমোদন প্রাপ্ত হচ্ছে যে ব্রথেল আছে। এখানে কমিশন বলেছে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। যৌনকর্মী যেখানে আপনি আপনার যৌন ব্যবসাকে রেখেছেন রাষ্ট্র স্বীকৃত এবং তারা ট্যাক্স দেয়, তাদের থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন এবং সেখানে খদ্দেররা যাচ্ছে, তাদেরকে আপনি বাধা দিচ্ছেন না। কিন্তু যৌনকর্মীদেরকে আপনি যখন অধিকারের কথা বলছেন, অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলছেন, তখনই আপনি সে বাধা দিচ্ছেন এবং এই ধরনের একটি আলাপ তুলছেন। যৌনকর্মীদেরকে যদি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তার উপর যে নির্যাতন, এই যে পুলিশ এসে পেটায়, সাধারণ মানুষ এসে পেটায়, যখন যে পারে সে পেটায়, তার তখন যে আইনি সুরক্ষা পাওয়া সেটি নিশ্চিত হবে। সে কারণে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া। এইটার মানে এই না যে পেশাটাকে স্বীকৃতি, মানে আপনার বরঞ্চ দাবিটা কোথায় হওয়া উচিত ছিল? আপনার দাবি হওয়া উচিত ছিল এই যৌন পেশাটা দেশ থেকে যাতে আস্তে আস্তে বিলুপ্ত হয় সেটার জন্য কাজ করা। এই মানুষগুলোকে কারা বানাচ্ছে যৌনকর্মী, আপনি সেই মানুষগুলোকে চিহ্নিত করছেন না। কারা খদ্দের হচ্ছে সেই মানুষটাকেও চিহ্নিত করছেন না। পরবর্তীতে এই যে পেশাটি যাতে আর বড় না হয় সেটার জন্য কিন্তু বাস্তবতা অবশ্য ভিন্ন, সেটাকেও আপনি দেখছেন না বা সেটার জন্য আপনি কথা বলছেন না। কিন্তু আপনি শুধুমাত্র ওই মেয়েদেরকে পেটানো দরকার, মেয়েদেরকে পেটানো যাবে, সেই দাবিটাই তার চাচ্ছেন। আরও ইন্টারেস্টিং হচ্ছে, কোন একটা খদ্দের নিয়ে কথা বলতে শুনেছেন? এইটা সমাজে তো একটা ডিমান্ড আছে, হ্যাঁ, এবং ওখানে যে যাচ্ছে এবং ভিড় লেগে থাকে, সেই ভিড় কন্ট্রোল করছেন আপনি না? ওইখানে আপনি ওই মানুষগুলোকে চিহ্নিত করছেন, তাদেরকে কোনোভাবে কি আপনি তাদের ডাটাবেস করছেন, তাদের রেজিস্ট্রেশন হচ্ছে কোথাও যে সেই সার্ভিস কারা নিচ্ছে? আমরা যদি বলি যে আমাদেরকে ডাটা দেন সার্ভিস কারা নিচ্ছে, তাদেরটা প্রকাশ্যে নিয়ে আসেন, সেটা তো আপনি আনছেন না, বা সেই দাবিও আপনি কিন্তু তুলছেন না। খেয়াল করে দেখেন। কিন্তু রাজনৈতিক দলগুলো কেন কথা বলেন না বলেন তো এই যৌনকর্মীদেরকে নিয়ে, তাদেরকে রিহ্যাবিলিটেশনে নেওয়ার জন্য, তাদের কোনো একটা কাজের জায়গা তৈরি করে দেওয়ার জন্য যেন কখন আসতে পারে, কিন্তু আবার এদের পক্ষে ঠিকই দাঁড়াচ্ছেন রাজনীতিবিদরা। আমরা গতকালকে দেখলাম সমাবেশে নতুন রাজনৈতিক দলটি দাঁড়ালো এবং তারা একই দাবির সাথে একমত প্রকাশ করলো। ওই যে পুরোটাই রাজনীতি যেটা বলছিলেন, যে ওই এদেরকে নিয়েও তো তার রাজনীতিটা চলে। আবার এরাও তো এটার খদ্দের, অথবা বখরা নেয়, অথবা চাঁদা উঠায়, কিছু না কিছু কোনো না কোনোভাবে। এই ব্যবসাগুলো তো আপনার কি মনে হয় যে এইগুলো কোনো ধরনের রাজনৈতিক ছাড়া, মানে ছত্রছায়া ছাড়া এই ব্যবসাগুলো আপনি চালিয়ে যেতে পারবো? সম্ভব? তার মানে নিশ্চয়ই ক্ষমতাবান কেউ এগুলোকে চালাচ্ছেন, তাদের জায়গায় তো হাত পড়বে না? তার রুটি রুজি বা তার বখরা পাওয়া, সুবিধা পাওয়া, বা সে নিজে যে ওইখানকার যে নিয়মিত ক্লায়েন্ট না, আমি কিভাবে জানবো? আপনি তো খদ্দরের কোনো তালিকা আমাদের দিচ্ছেন না। তো আপনি তো ওই জন্য ওইগুলোতে কোনো ভূমিকা রাখবেন না, নীরব থাকবেন, কারণ ওটা তো আপনার হচ্ছে আরেকটা রাজনীতি না। তাহলে এই রাজনীতি যেহেতু আপনি বলছেন, তাহলে আমরা পরিবর্তনের কথা বললাম যারা, তারাই এসে আবার কি করে বলি যে এই নারী কমিশনের এই সুপারিশ আসলে ছুঁড়ে ফেলে দিতে হবে? কোন পরিবর্তনের কথা বললাম তাহলে? আমরা তো কোনো পরিবর্তনের কথা বলি না। আমি তো এখানে দেখাতে আসছি হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, আমার জমায়েতের ক্ষমতা, নারীর প্রতি আমি নারীর বিরুদ্ধে আমি সমাবেশ করে দেখাতে চাচ্ছি, দেখো তুমি নারী, আমাকে ভয় পাও। আমি তো এই ক্ষমতা দেখাতে এসেছি। আমি তো এখানে কোনো আপনার যদি মনে হয় যে কোনো সদিচ্ছা, কোনো সুন্দর তার চিন্তা বা দেশের জন্য, মানুষের জন্য যদি মমতা থাকে, বা তার মায়ের জন্য, স্ত্রীর জন্য, কন্যার জন্য যদি মমতা থাকতো, তাহলে
আপনি কি এইরকম ঘৃণা প্রকাশ করে, এরকম বিদ্বেষ প্রকাশ করে আপনি বক্তব্য রাখতেন, নাকি আপনি একটা মমতা দিয়ে আপনি বলতেন যে আমার এই জায়গাতে আপত্তি আছে, আমরা বসি, আসেন, কথা বলি, আপনারা এইভাবে চাইছেন, আমরা এইভাবে চাইছি, কিভাবে আমরা এক হতে পারি? আপনি তো সেই আলাপ করছেনই না, আপনি তো বলছেন ছুঁড়ে ফেলে দিতে, মানে আপনি কোনো স্কোপই দিতে চান না। মানে আপনি একটা দেশের অর্ধেকের বেশি, এখন 51%, 52% সম্ভবত নারী ভোটার, 52%, আপনি এই অংশটাকে আপনি কোনোভাবেই আপনি রাখছেন না, মানে মাথাতেই নিচ্ছেন না। আপনি তাকে ঠিক করে দিচ্ছেন, তার ভালো মন্দ চলাফেরা, আইন কানুন ইত্যাদি সবকিছু আপনি ঠিক করছেন। একটা মজার ব্যাপার দেখেন রুমি, সেক্ষেত্রে তাহলে আমার এই যে 52% ভোটার, হ্যাঁ হ্যাঁ, তো আপনি তো রাজনৈতিক দল, তাহলে কি আপনি ভোট কেন্দ্রে 52%-এর উপস্থিতি চান? এই প্রশ্ন তো ওখানেও, আপনি কি এটাও চাইছেন না? আপনি কি আপনি তাহলে কোথায়? মানে আপনি যে এইভাবে নাই করে দিচ্ছেন, তাহলে আপনি এই 52% মানুষকে, আপনি তো বাসায়ও ফেরেন, আপনি যেটা বলছিলেন শুরুতেই না, বাসায় আপনি কিভাবে ফেরেন? কোন মুখে কালকে বাসায় ফিরেছেন আপনি এইরকম বিদ্বেষ পোষণ করে বক্তব্য রাখার পরে? এবং আপনাদেরকে যে গালিগালাজ করা হলো, এবং যে গালিগালাজ করা হলো, এই শব্দগুলো উচ্চারণ করে আসলে কিভাবে একটা মানুষ যেতে পারে তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে? এটাকে ঠিক কি দৃষ্টিভঙ্গি মনে হয় আপনার কাছে, যে একজন নারীকে আমি চট করে বলে দিলাম যে সে বেশ্যা? হ্যাঁ হ্যাঁ, এবং আপনি দেখেন, আপনি যত ইসলামের বিধান অমুক বলে, ইসলামেও কি এরকমভাবে গালাগালি করে নারীকে ইয়ে করার কথা কোথাও কি আছে? আমি কালকে বলছিলাম, অনেকজন নানানভাবে একটু কমেন্ট দেওয়ার চেষ্টা করছিলাম যে কেউ কাইন্ডলি আমাকে একটু দেখাবেন যে এইভাবে বিদ্বেষপূর্ণ শব্দ ব্যবহার করে এবং তাদেরকে ব্যভিচারী অমুক তমুক যা মুখে আসছে বলে আপনি যে আপনার মতামত দিয়ে যাচ্ছেন। তো এইটা কি আপনার যে ধর্ম সেখানে কি আছে? কোনো ধর্মে কি থাকে যে আপনি একটা ঘৃণা প্রকাশ করে একটা মানুষকে এইভাবে এত নিচু করে অবমাননা করে দেখে আপনি তারপরে বলছেন ইসলাম তো অনেক কিছু দিয়েছে, সম্পদ এত ভাগ দিয়েছে, ওর থেকে পাবে, তার থেকে পাবে, তো আপনি তো প্রথমেই তাকে একটা গালি দিয়ে তারপর শুরু করছেন। মানে আপনি আসলে কিভাবে মেয়েদেরকে দেখেন আপনি তো কালকে স্পষ্ট করে দিলেন, তাই না? তাহলে তখন তো আপনার দেওয়া বিধান বা আপনার দেওয়া সুপারিশ আসলে আমি কতটুকু নিব, আপনার কি মনে হলো না যে আমি নিব কি নিব না সেই গ্রহণযোগ্যতা জায়গাটা তৈরি হওয়া দরকার? আপনি তো সেটাও করলেন না। বিভিন্ন ওয়াজ মাহফিল এরকম জায়গায় নারীকে অবমাননাকর নানা রকম শব্দ বলা হয়, ভয়ঙ্করভাবে খুব নোংরা ভাবে বলা হয়, সেসবের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। না না, এবং তারা যখন ছুরি ফেলে দিতে বলছেন, তার মানে তারা এই বিষয়টিকে কি আপনি মনে করেন যে তারা চান যে নারীকে এভাবে অবমাননা করা হোক যে কোনো মাহফিলে, যে কোনো অনুষ্ঠানে? তারা তাহলে সেটার সাথে আপনি মনে করেন যে তারা আসলে একমত, এত বড় রাজনৈতিক দলগুলো মানে সেই সন্দেহটাই বা মানে ইয়ে করে, শক্তিশালী করে, তাই না? আপনি যেহেতু কিছু বলেন না, এবং আমরা দেখলাম যে বড় ছোট রাজনৈতিক দলগুলো দেখলাম খুব নীরব, এত নীরব, হ্যাঁ, যে বলার বাইরে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ দেখেন, শুধুমাত্র কোন জায়গাগুলোতে মানে তাদের রাগের জায়গাটা তৈরি হলো, সম্পত্তি সমানাধিকার, বিবাহ তালাকের যে সমানাধিকার, সন্তানের অভিভাবকত্ব ইত্যাদি জায়গাগুলো, এবং বৈবাহিক ধর্ষণের জায়গাগুলো। কিন্তু এই মানুষগুলো দেখবেন কখনোই কি দেখেছেন যে এত ধর্ষণের ঘটনার সময় তারা সরব হতে? ইভেন দেন মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে তাদের বিষয়ে সরব হতে, এবং মাদ্রাসায় এই ঘটনাগুলো যখন প্রমাণ হয় তখন দেখা যায় তাদেরকে বের করে দেয়, হয়তো কখনো হুজুর সহ বের করে দেয়, স্টুডেন্টকে ইয়ে করে, কিন্তু এটার কিন্তু কোথাও লিখিত দলিল থাকে না, কয়টা ঘটনা কয়টা কিচ্ছু থাকছে না। খেয়াল করে দেখেন, মানে তারা কোথাও কোনো প্রমাণই রাখছে না। তার মানে সকল জায়গায় হচ্ছে কি যে আমার আধিপত্যের জায়গাটা সেখানে আমি কথা বলবো। চুলায় যাক, ধরেন দ্রব্যমূল্য বৃদ্ধি, বা ধরেন নানান ধরনের এই যে আমরা যে এত কিছু নিয়ে আমরা কনসার্ন, আমরা যে মুদ্রা পাচার নিয়ে তখন অনেক কথা বলেছি, এই যে এত ধরনের ফ্যাসিস্ট সরকারের সময় যে লুটপাট দুর্নীতি ইত্যাদি, কখনো কি দেখেছেন কথা বলতে? বরঞ্চ কি দেখছি আমরা দেখেছি তারা বরঞ্চ একই সাথে বসে
তাদের সাথে 24 তারিখেই তো আপনার হচ্ছে যে 24 জুলাই হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন এই যে আলেমদের সাথে, এবং সেখানে মামুনুল নিজেও ছিলেন। তো এই হচ্ছে যে তাহলে আপনাদের যে দ্বিচারিতা, আপনারা যে কিসের বিধানের কথা বলতেছেন? আপনি একজন ওরকম একজন ক্রিমিনাল, ওরকম ফ্যাসিস্ট, ওরকম লুটপাটকারী, সকল ধরনের আপনার এসালমের টাকা নিচ্ছেন আহমদুল্লাহ, কারো টাকা নিতে, কোনো ধরনের দুর্নীতিবাজদের লুটপাটকারীদের টাকা নিতে আপনার কোনো কোথাও বাঁচছে না। শুধু বাঁচছে শুধু মেয়েরা যখন তাদের অধিকার চাইছে, মেয়েরা যখন তাদের অধিকারও না, মেয়েরা যখন তার নির্যাতনের প্রতিকার চাইছে, তার প্রাপ্য অধিকার চাইছে, সে কিন্তু আপনার থেকে কেড়ে নিতেও চাইছে না, তার যা প্রাপ্য আপনি সেইটুকু আপনি চাইবেন সারা জীবন আমি একদম চুপ করে বসে থাকবো, আপনি আমার উপর ইচ্ছা মতন খালি চাবুক চালাবেন, এইটাই আপনি চান? আপনার কাছে কেন মনে হয় যে রাজনীতিবিদরা সবসময় এই জায়গাটিতে আসলে পুরুষদের পক্ষ নেন? আমরা যে একটা পিতৃতান্ত্রিক সমাজে বসবাস করছি, কেউ তো আলাদা না, তারাও তো এই সমাজ থেকে, এই দেশ থেকেই উঠে আসা, বা এই পুরা দুনিয়ায় তো চলছে সেই প্যাট্রিয়ার্কাল সিস্টেমের মধ্যে। কিন্তু তাদের কাছে আলাদা মিছিলে আমাকে আগে রাখেন, এই যে আমার জুলাই আন্দোলনে আমার 60% নারী সেখানে অন্তর্ভুক্ত ছিল, তাহলে কেন আমি বাদ পড়ে গেলাম? বাদ পড়ে গেলাম এই জন্য, কারণ আপনি তো আমাকে সবসময় ব্যবহার করার জায়গা থেকে দেখছেন। আপনি তো কখনো আমাকে আসলে আমার সত্তা, আমার স্বকীয়তা, আমার যে একটা স্ট্রং অবস্থান, এটাকে তো আপনি কোনোদিন স্বীকৃতি দেওয়ার জায়গা থেকে দেখছেন না, বা এটাকে আপনি কখনোই অ্যাকনোলেজ করেন না। আপনি জাস্ট আপনি মনে করেন যে আরে এখন আমার আন্দোলনে ওকে দরকার, এখন আমি ওকে একদম মাথায় তুলে নাচবো, আর যখন দেখছি আমার তো হয়ে গেছে আদায় হওয়া সব কিছু, না তা আমি এখন ওদেরকে ছুঁড়ে ফেলে দিলাম। এবং আমি ব্যক্তিগতভাবে আমি আতঙ্কিত, আমি এখন বলি যে আমি আতঙ্কিত এই রকমভাবে। তার মানে আমাদের প্রতি কি লেভেলের ঘৃণা নিয়ে একটা প্রজন্মকে বড় করা হয়েছে, ওদের যে ঘরানার যে শিক্ষা ব্যবস্থা তার মধ্য দিয়ে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সামনের দিনে কি আশার আলো দেখতে পান? সামনের দিকে আমাদের এই নারী কমিশন সুপারিশ, এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারের সময়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় আমরা নারী নীতি জন্য বড় আন্দোলন হলো, কিন্তু সেটাও আসলে শেষ পর্যন্ত কার্যকর হলো না। তারও আগে আমরা দেখেছি নারী নীতি নিয়ে কথা উঠেছিল, নারী নীতি নিয়ে। এরপর গত 15 বছরও বারবার সেই উদ্যোগ হয়েছে, এবার কমিশন সুপারিশ করলো। সামনের দিনে কি দেখতে পান? আচ্ছা, প্রথমত আমি না হতাশ হতে চাই না, হ্যাঁ, আমি হচ্ছে আশা দেখতে চাই বা আশাবাদী থাকতে চাই সব সময়। কেন বলি যে কারণ আমরা তো অনেক পথ হেঁটে আসছি, না হাঁটছি আমরা, সে অনেক বছর ধরে নারীরা হাঁটছে, হেঁটে হেঁটে আজকে এই জায়গায় এসেছে, তাই না? একসময় তো ভোটাধিকারও ছিল না, একসময় তো আমরা নারীরা কর্মক্ষেত্রে যাবে সেই ব্যাপারটিও ছিল না, তাই না? আমরা যখন দেখি যে বেগম রোকেয়া মাত্র 9 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলেন, না ছাত্রী নিয়ে তার স্কুল শুরু করেছিলেন, তো সেই জায়গা থেকে তো আমরা আজকে এইখানে এসে আপনি দুজনই নারী কথা বলছি, না আমাদের অধিকার নিয়েই কথা বলছি, বা অধিকারের বা ন্যায্যতার প্রশ্নে কথা বলছি। তো ওই জায়গাগুলো থেকে আমি হতাশ হতে চাই না। এবং আরও কেন হতাশ হব না, আমার কাছে একটা জুলাই বড় উদাহরণ। জুলাইতে আপনি বললেন 60% নারী ছিল, এবং মেয়েরা প্রথম যখন বের হয়ে আসলো হল থেকে এবং হলগুলো একের পর এক দখল নিতে থাকলো, তখনই কিন্তু বুঝে গেল যে জুলাইয়ের নেতারা কিন্তু গতকাল সেই সমাবেশে ছিলেন এবং তারাও বলেছেন এই কমিশনের সুপারিশ ছুঁড়ে ফেলে দেন। কিভাবে আশা দেখেন তারপরও? আচ্ছা, জুলাইয়ের নেতা আমি হাসনাতের বক্তব্য শুনেছি, মানে বোঝার চেষ্টা করেছি, সে খুবই পলিটিক্যালি জিনিসগুলো বলেছে, এবং আমি আসলে হাসনাতকে নিয়ে কিছু বলতেই চাই না, কারণ ওর কাছে আমার কোনো আশাই নাই। সে তো ওই দলের একদম প্রথম সারির নেতা, এবং এদের কাছে কালকে এতদিনের যা ছিল যে আচ্ছা অন্তত এরা সরব হবে, এরা যে হয়নি এটা কালকে আরো মানে মঞ্চে উঠে সেটা প্রমাণ করে দিল যে তারা আসলে কোনো না কোনোভাবে, যদিও সরাসরি এটা না বললেও তারা কোনো না কোনোভাবে, আপনি যখন মঞ্চে উঠে যান তখন তো আমি ধরে নিব যে অর্ধেক সমর্থন দিয়ে আপনি মঞ্চে উঠে গেছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এখন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁকে। নারীর অধিকার নিয়ে কথা বললে ধর্মীয় অনুভূতির প্রশ্ন তোলা হচ্ছে বারবার, কিন্তু সত্যি কি নারীকে সমান নাগরিক মর্যাদা দেওয়ার পথ ধর্মের সঙ্গে বিরোধে যায়, নাকি এই বিরোধটা সৃষ্টি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে? যেমনটা একই আলাপে রুমেও কিন্তু বলছিলেন যে এর পেছনে হয়তো অন্য উদ্দেশ্যও রয়েছে। রাষ্ট্রপক্ষ কি ভূমিকা নিচ্ছে সেটাই এখন আসলে গুরুত্বপূর্ণ। এই আলোচনা জারি থাকুক, সব পক্ষের অংশগ্রহণ একটি সুবিবেচিত মানবিক সিদ্ধান্তে পৌঁছাক, আমরা সবাই যেন সেই আলোর দিনটি খুব দ্রুতই দেখতে পাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন,
পোস্টের সাথেই থাকুন।